আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকে লাইভ ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে অর্থাৎ লাইভ ক্লাসটি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে কেমিস্ট্রির গুণগত রসায়ন, অর্থাৎ এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন থেকে আমরা আজকে হচ্ছে ক্লাসটি শুরু করব। ঠিক আছে, প্রথমে আমরা গুণগত রসায়নের মধ্যে কী আছে সেটা সম্পর্কে জানবো। অর্থাৎ গুণগত রসায়নের মধ্যে পরমাণু নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, যেমন দ্রাব্যতার গুণফল এবং হচ্ছে পরমাণুর মডেল হচ্ছে এখানে বিশেষ করে রাদারফোর্ড পরমাণু মডেল এবং হচ্ছে বুর পরমাণু মডেল নিয়ে বিস্তারিত আলোচনা আছে। এরপর হচ্ছে বর্ণালী নিয়ে, অর্থাৎ হচ্ছে এখানে বিশদ আলোচনা আছে। ঠিক আছে, আমরা পুরো অধ্যায়টি আস্তে আস্তে করব। আজকে প্রথমে যে টপিকটি দিয়ে শুরু করব সেটি হচ্ছে কি, অর্থাৎ পরমাণু মডেল সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেল এবং হচ্ছে বুর পরমাণু মডেল এবং হচ্ছে পরমাণু সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে অর্থাৎ হচ্ছে 1803 সালে পরমাণু বলতে আমরা কি বুঝি। প্রথম প্রশ্নটা হচ্ছে কি, পরমাণু বলতে কি বুঝি। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাটাকে বলা হয় যে কি, পরমাণু। ঠিক আছে, পরমাণু। এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকাকে বলা হচ্ছে কি, অণু। তাহলে কি বললাম, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা হচ্ছে পরমাণু এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা হচ্ছে কি, অণু। ঠিক আছে, এখন পরমাণু সম্পর্কিত 1800 নির্ভরযোগ্য যে তত্ত্বটি দিয়েছিলেন সেটি হচ্ছে কি ডাল্টন। অর্থাৎ 1803 সালে, কত সালে, 1803 সালে 1803 সালে ডাল্টন বলছিলেন হচ্ছে পরমাণু অবিভাজ্য। পরমাণু কী ছিল, অবিভাজ্য। কিন্তু বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে সাথে অর্থাৎ দেখা যায় হচ্ছে পরমাণুর মধ্যে কতগুলো ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। অর্থাৎ পরমাণু অনেকগুলো সূক্ষ্ম কণিকা, ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত, যাদেরকে আমরা বলে থাকি হচ্ছে পরমাণুর মূল কণিকা। ঠিক আছে, পরমাণুর মূল কণিকা। এখন আমরা দেখব হচ্ছে পরমাণুর মূল কণিকা কয় প্রকার। পরমাণুর মূল কণিকা হচ্ছে 3 ভাগে বিভক্ত করা যায়। এক নাম্বার হচ্ছে স্থায়ী মূল কণিকা, এরপর হচ্ছে অস্থায়ী মূল কণিকা এবং থার্ড নাম্বার হচ্ছে কি কম্পোজিট কণিকা। তাহলে আমরা লিখব হচ্ছে পরমাণুর কণিকা কয় প্রকার। পরমাণুর কণিকা, তাহলে পরমাণুর কণিকা অর্থাৎ হচ্ছে মূল কণিকা। ঠিক আছে, এক নাম্বার হচ্ছে স্থায়ী মূল কণিকা, 2 নাম্বার হচ্ছে অস্থায়ী মূল কণিকা, 3 নাম্বার হচ্ছে কম্পোজিট কণিকা। তাহলে এখন আমরা কি জানলাম, পরমাণুর মূল কণিকা কয় প্রকার। পরমাণুর মূল কণিকা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা এবং হচ্ছে 2 নাম্বার হচ্ছে অস্থায়ী মূল কণিকা এবং 3 নাম্বার হচ্ছে কম্পোজিট কণিকা। ঠিক আছে, আমি আবার রিপিট করতেছি, সেটি হচ্ছে 1803 সালে যে মতবাদটি দিয়েছিলেন সেটি হচ্ছে ডাল্টন বলছিলেন হচ্ছে কি পরমাণু অবিভাজ্য, অর্থাৎ পরমাণু বিভাজ্য নয়। কিন্তু বিজ্ঞানের অগ্রযাত্রার সাথে সাথে দেখা যায় হচ্ছে পরমাণু কতগুলো সূক্ষ্ম অর্থাৎ ক্ষুদ্র কণিকা দ্বারা বিভক্ত, তাদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয়। আমরা এই পরমাণুর মূল কণিকাকে 3 ভাগে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, অপরটি হচ্ছে অস্থায়ী মূল কণিকা এবং থার্ড নাম্বার হচ্ছে কম্পোজিট কণিকা। এখন স্থায়ী মূল কণিকা কোনগুলো আমরা সাধারণত পড়ে আসছি। পরমাণুর মূল কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে কি নিউট্রন, কিন্তু এরা মূল কণিকা, তবে এরা হচ্ছে স্থায়ী মূল কণিকা। তাহলে স্থায়ী মূল কণিকা বলতে কি বোঝায়। স্থায়ী মূল কণিকা হচ্ছে সকল পরমাণুর মধ্যে সর্বদা সবসময় যে কণিকাগুলা মূল কণিকাগুলা বিদ্যমান থাকে তাদেরকে বলা হয় স্থায়ী মূল কণিকা। ঠিক আছে, অর্থাৎ যেগুলো পরমাণুর মধ্যে সব সময় সর্বদা প্রত্যেকটি পরমাণুর মধ্যে বিদ্যমান থাকে তাদেরকে বলা হয় স্থায়ী মূল কণিকা। এবং অস্থায়ী মূল কণিকা কোনগুলা, যেগুলো পরমাণুর মধ্যে থাকতে পারে এবং হচ্ছে নাও থাকতে পারে। অর্থাৎ অস্থায়ী বলতে বোঝাচ্ছে হচ্ছে
থাকতেও পারে নাও থাকতে পারে, এদেরকে বলা হয় হচ্ছে অস্থায়ী মূল কণিকা। এরপর হচ্ছে কম্পোজিট কণিকা কাদেরকে বলা হয়? কম্পোজিট কণিকা হচ্ছে স্থায়ী মূল কণিকা ও অস্থায়ী মূল কণিকার মাঝখানে যে ক্ষুদ্র কণিকা অর্থাৎ যে মূল কণিকাগুলো পরমাণুর বিদ্যমান থাকে তাদেরকে বলা হয় হচ্ছে কম্পোজিট কণিকা। ঠিক আছে, তাহলে স্থায়ীটা পরমাণুর মধ্যে সবসময় বিদ্যমান থাকবে, অস্থায়ীটা পরমাণুর মধ্যে থাকতেও না পারে নাও থাকতে পারে। যখন মূল কণিকা অর্থাৎ স্থায়ী মূল কণিকা অস্থায়ী মূল কণিকা পরমাণুর মধ্যে বিদ্যমান থাকে তখন কম্পোজিট কণিকাগুলো বিদ্যমান থাকে। তো এখন কথা হচ্ছে এই কম্পোজিট কণিকাগুলো পাওয়ার জন্য অর্থাৎ কোন মৌলগুলোর মধ্যে থাকতে পারে, আমরা সাধারণত জানি হচ্ছে তেজস্ক্রিয় মৌল সম্পর্কে। অর্থাৎ তেজস্ক্রিয় মৌল কাদেরকে বলা হয়? তেজস্ক্রিয় মৌল বলা হয় যে মৌলগুলো থেকে অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। তাহলে তেজস্ক্রিয় রশ্মিগুলো কি কি? তেজস্ক্রিয় রশ্মি হচ্ছে আলফা রশ্মি, বিটা রশ্মি এবং হচ্ছে গামা রশ্মি। তাহলে তেজস্ক্রিয় রশ্মিগুলো কি? একটা হচ্ছে আলফা রশ্মি, এরপর হচ্ছে বিটা রশ্মি এবং হচ্ছে গামা রশ্মি। এদেরকে বলা হয় হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি এবং এই কণাগুলোকে বলা হয় তেজস্ক্রিয় কণা। তাহলে তেজস্ক্রিয় মৌলগুলো কি? আমরা সাধারণত বলতে পারি ইউরেনিয়াম একটি হচ্ছে তেজস্ক্রিয় মৌল, তারপরে রেডিয়াম একটি হচ্ছে তেজস্ক্রিয় মৌল, থোরিয়াম একটি হচ্ছে তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, তাহলে ইউরেনিয়াম হচ্ছে যেমন ইউরেনিয়াম, রেডিয়ামের হচ্ছে প্রতীকটা হচ্ছে Ra। ঠিক আছে, এইভাবে হচ্ছে কম্পোজিট কণিকাগুলো পাওয়া যায় যেগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল থেকে। এখন আমরা স্থায়ী মূল কণিকা কোনগুলো সেটাও একটি লিখব, সেটা হচ্ছে একটা প্রথম হচ্ছে ইলেকট্রন, 2 নাম্বার হচ্ছে প্রোটন, 3 নাম্বার হচ্ছে নিউট্রন। অর্থাৎ প্রশ্নের মধ্যে এমসিকিউর মধ্যে আসতে পারে নিচের কোনটি স্থায়ী মূল কণিকা। তাহলে স্থায়ী মূল কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটার মধ্যে যে কোনো একটি যদি আমি উত্তরের মধ্যে দেখি তখন বলবো হচ্ছে এটি স্থায়ী মূল কণিকা। তাহলে স্থায়ী মূল কণিকা কয়টি? 3টি, একটি ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে কি নিউট্রন। এরপর অস্থায়ী মূল কণিকা কতটি? ধারণা করা হয় হচ্ছে অস্থায়ী মূল কণিকা হচ্ছে 100 এর কাছাকাছি, অর্থাৎ 100 এর কাছাকাছি। কিন্তু স্থায়ী মূল কণিকা 3টি, এটা হচ্ছে একদম কারেক্ট। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে কি নিউট্রন। কিন্তু অস্থায়ী মূল কণিকাগুলা হচ্ছে একদম কারেক্ট নয়। কয়টি এটা সম্পর্কে একদম বিস্তারিত জানা যায়নি, অর্থাৎ এটা ধারণা করা হচ্ছে 100-এর কাছাকাছি। আমরা সাধারণত এখান থেকে কতগুলো যেগুলো পরীক্ষার প্রশ্নের মধ্যে আসে এই রকম অস্থায়ী মূল কণিকাগুলো লিখব। যেমন একটা হতে পারে ম্যাসন, অর্থাৎ ম্যাসন, 2 নাম্বার হচ্ছে কি বোসন, 3 নাম্বার হচ্ছে কি পজিট্রন, তারপরে 4 নম্বরে লিখতে পারি হচ্ছে নিউট্রিনো, 5 নম্বরে লিখতে পারি হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। ঠিক আছে, তাহলে কয়টা লিখলাম? 5টি। এই 5টি, একটা ম্যাসন, এরপরটা হচ্ছে বোসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। এই 5টি হচ্ছে অস্থায়ী মূল কণিকা, 100টির কাছাকাছি আছে, অর্থাৎ যেগুলো পরীক্ষার প্রশ্নের মধ্যে আসবে সেগুলো আমি লিখলাম। যদি বলে হচ্ছে নিচের কোনটি অস্থায়ী মূল কণিকা, এই 5টির মধ্যে আমরা যদি যে কোনো একটি দেখি তখন আমরা বলবো হচ্ছে এগুলো অস্থায়ী মূল কণিকা। এখন 3 নম্বরে চলে যাই, কম্পোজিট কণিকা কোনগুলো? কম্পোজিট কণিকা একটা হচ্ছে আলফা কণা, তারপর হচ্ছে ডিউটেরন কণা। তাহলে কি বললাম? কম্পোজিট কণিকা প্রথমটা হচ্ছে আলফা কণা এবং 2 নাম্বার হচ্ছে ডিউটেরন কণা। তাহলে আলফা কণা বা আলফা রশ্মি যেটাকে বলা হয় সেটা হচ্ছে কি বললাম? আলফা কণা কাকে বলে, অর্থাৎ আলফা কণা কোথায় পাওয়া যায়? আলফা কণাটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি থেকে পাওয়া যায়। অর্থাৎ তেজস্ক্রিয় মৌল কাকে বলা হয়? তেজস্ক্রিয় মৌলগুলো বলা হয় যে মৌলগুলো থেকে আমরা সাধারণত 118টি মৌল সম্পর্কে বিস্তারিত জানি। ওই 118টি মৌলের মধ্যে যেইগুলো থেকে তেজস্ক্রিয় রশ্মি
আই রিপিট, অর্থাৎ যে মৌলগুলো থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হবে তাদেরকে বলা হয় তেজস্ক্রিয়, অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাদেরকে তেজস্ক্রিয় মৌল। তাহলে তেজস্ক্রিয় মৌল থেকে কোন কোন রশ্মি নির্গত হয়? একটা হচ্ছে আলফা রশ্মি বা হচ্ছে এটাকে আলফা কণা বলা হয়, আরেকটি হচ্ছে বিটা রশ্মি বা বিটা কণা, এবং 3 নাম্বার হচ্ছে গামা রশ্মি বা গামা কণা। সেই জন্য কম্পোজিট কণিকার মধ্যে আছে হচ্ছে আলফা কণা। এখন আমরা বুঝলাম আলফা কণা একটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। ডিউটেরন কণা কাকে বলা হয়? যেটা হচ্ছে ভারী পানি, অর্থাৎ D2O, যেটাকে বলতে পারি D2O, এটাকে বলা হয় ভারী পানির সংকেত। তাহলে এটাকে কি বলা হয়? ভারী পানির সংকেত। পরীক্ষার প্রশ্নের মধ্যে আসতে পারে নিচের কোনটি ভারী পানির সংকেত? তাহলে D2O, অর্থাৎ বড় হাতের D2O পানির সংকেত। এই যে ভারী পানির মধ্যে যে কণাগুলা থাকে, অর্থাৎ হচ্ছে আমরা মৌলিক পদার্থেরটা হচ্ছে কি বলতে পারি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাটা হচ্ছে অণু। এই ভারী পানির মধ্যে যে অণুগুলা বিদ্যমান থাকে, ভারী পানির অণুগুলাকে বলা হয় ডিউটেরন কণা। এখন আমরা বিস্তারিত জানলাম হচ্ছে পরমাণুর মূল কণিকা হচ্ছে 3 ধরনের, একটা স্থায়ী মূল কণিকা, 2 নাম্বার হচ্ছে অস্থায়ী মূল কণিকা এবং হচ্ছে কম্পোজিট কণিকা। তাহলে স্থায়ী মূল কণিকা 3 ধরনের, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন। তাহলে স্থায়ী মূল কণিকা কাকে বলা হয়? অর্থাৎ পরমাণুর মধ্যে যে কণিকাগুলো সব সময় বিদ্যমান থাকে, অর্থাৎ প্রত্যেকটি মৌলের মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে নিউট্রন বিদ্যমান থাকবে। এরপরে অস্থায়ী মৌলিক কণিকা কাকে বলা হয়? অস্থায়ী মূল কণিকা হচ্ছে যেগুলো পরমাণুর মধ্যে বিদ্যমান থাকতে পারে অথবা নাও থাকতে পারে, থাকে এবং নাও থাকতে পারে। সেগুলো কতটি আছে? অর্থাৎ 100-এর কাছাকাছি। সেখান থেকে আমরা যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো লিখলাম: ম্যাসন, বোসন, পজিট্রন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। ঠিক আছে। এরপরে কম্পোজিট কণিকা কাকে বলা হয়? অর্থাৎ স্থায়ী মূল কণিকা এবং অস্থায়ী মূল কণিকার মধ্যে কতগুলো ক্ষুদ্র মূল কণিকা থাকে তাদেরকে বলা হয় কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা কয় ধরনের? 2 ধরনের, একটা হচ্ছে আলফা কণা, 2 নাম্বার হচ্ছে ডিউটেরন কণা। তাহলে আলফা কণা কি? আলফা কণা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি, এক ধরনের তেজস্ক্রিয় রশ্মি। ডিউটেরন কণাটা কি? ডিউটেরন কণাটা হচ্ছে ভারী পানির অণু। তাহলে ভারী পানির সংকেতটা কি? D2O। এখন আমরা এই যে এখান থেকে, অর্থাৎ যে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা, এখান থেকে আমরা স্থায়ী মূল কণিকা সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। অর্থাৎ ইলেকট্রনটা কি, প্রোটনটা কি এবং হচ্ছে নিউট্রনটা কি। তো আমি একটি গ্রাফ অঙ্কন করতেছি, সেটি হচ্ছে অর্থাৎ পরমাণুর গ্রাফ। যেমন এটা হচ্ছে একটা পরমাণুর গ্রাফ। তো আমরা জানি হচ্ছে এই যে পরমাণুর কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস। কি বলা হয়? নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন। নিউট্রন থাকে, সেটা আমরা জানি। ঠিক আছে। তাহলে পরমাণুর কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন এবং হচ্ছে নিউট্রন। তাহলে নিউক্লিয়াস কাকে বলা হয় প্রশ্নে যদি আসে, তখন আমরা বলবো প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে যে সংখ্যাটা গঠিত হয় সেটা হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ পরমাণুর কেন্দ্রটাকে বলা হয় হচ্ছে নিউক্লিয়াস। তাহলে প্রোটনকে কি দ্বারা প্রকাশ করা হয়? প্রোটনকে P+ দ্বারা প্রকাশ করা হয়, নিউট্রনকে N দ্বারা প্রকাশ করা হয়। এই যে পরমাণুর কক্ষপথ, এদেরকে বলা হয় কক্ষপথ। এই কক্ষপথের মধ্যে যে স্থায়ী মূল কণিকা থাকে তাদেরকে বলা হয় হচ্ছে কি? ইলেকট্রন। তাদেরকে কি বলা হয়? ইলেকট্রন। তাহলে আমরা স্থায়ী মূল কণিকার অবস্থান সম্পর্কে জানলাম এবং এরা হচ্ছে আদান কীরকম সেটাও জানলাম। প্রথমটা হচ্ছে যেমন ইলেকট্রন পরমাণুর কোথায় থাকে? কক্ষপথে থাকে, অর্থাৎ কেন্দ্রের বাইরে অবস্থান করে। এটার হচ্ছে কি? ঋণাত্মক চার্জ বিশিষ্ট, অর্থাৎ আমরা জানি ইলেকট্রনটা হয় ঋণাত্মক চার্জ বিশিষ্ট। এবং পরমাণুর কেন্দ্রটাকে বলা হয় যে নিউক্লিয়াস, অর্থাৎ এটাকে এভাবে প্রকাশ NU প্রতীক দ্বারা প্রকাশ করা, অর্থাৎ নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন এবং হচ্ছে নিউট্রন। প্রোটনটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট,
প্রশ্নে যদি আসে প্রোটনের চার্জ কীরকম, ধনাত্মক চার্জ বিশিষ্ট অর্থাৎ ধনাত্মক আধান বিশিষ্ট, এবং নিউট্রনটা কি, নিউট্রনের মধ্যে কোনো চার্জ নেই। এখন আমরা কতগুলো মান দেখব, অর্থাৎ ইলেকট্রনের ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে ইলেকট্রনের ভরটা কত, যেগুলো ইম্পর্ট্যান্ট পরীক্ষার মধ্যে এমসিকিউতে আসে। ঠিক আছে, ইলেকট্রন সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। ইলেকট্রন, তাহলে ইলেকট্রনটা হচ্ছে কি, ইলেকট্রনটা প্রথমে আমি লিখব হচ্ছে ইলেকট্রনের কত চার্জ, চার্জ বা এটাকে কি বলা হয়, বাংলায় বলা হয় হচ্ছে কি আধান। তাহলে চার্জ কত, চার্জটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম, এই একক অর্থাৎ কুলম, চার্জের একক হচ্ছে কত, কুলম, সি দ্বারা প্রকাশ করা হয়। এটা আমরা জানি, বইয়ের মধ্যে সবসময় এটা থাকে 1.6 ইন্টু 10⁻19 কুলম। কিন্তু কি হয়, এখানে আরও দুটি একক আছে যেটা আমরা জানি না, যেহেতু এখানে ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক, সেই জন্য আগে একটা কী দিতে হবে, মাইনাস। এখন আরেকটা হচ্ছে যেমন 1.6 ইন্টু 10⁻, হচ্ছে 20 AMU। এই AMUটার অর্থটা কি, অর্থাৎ AMU মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। তাহলে পরীক্ষার প্রশ্নের মধ্যে আসতে পারে A.M.U এর পূর্ণরূপটা কি, সেটি হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট অথবা অ্যাটমিক মাস ইউনিট। নিচের কোনটি হচ্ছে ইলেকট্রনের চার্জ, অনেক সময় এখানে আছে 10⁻19, এখানে আছে 10⁻20, পার্থক্য হচ্ছে 1/1। তো এখন পরীক্ষার প্রশ্নের মধ্যে এটা অনেক সময় দেওয়া না থাকতে পারে, যেমন অ্যাডমিশন টেস্টের মধ্যে এই মানটা দেওয়া থাকে না, অনেক সময় এর বিকল্প মান অর্থাৎ অন্য এককে মানগুলো দেওয়া থাকে, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো AMU অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট এককে যদি ইলেকট্রনের চার্জ বলে তাইলে বলবো -1.6 ইন্টু 10⁻20। ঠিক আছে, আরও একটি একক আছে, সেটি হচ্ছে কত, সেটি চার্জের পরিমাণ হচ্ছে 4.8, অর্থাৎ 4.8 ইন্টু 10⁻10 ESU। এখন ESU এর পূর্ণরূপ কি, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে প্রশ্নের মধ্যে যদি আসে ESU অর্থাৎ E.S.U এর পূর্ণরূপ কি, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, সেটাও আমরা পারবো, বিশেষ করে এগুলো অ্যাডমিশন টেস্টের মধ্যে আসে। এরপর হচ্ছে যেমন 4.8, এটার আগে কি দিতে হবে, মাইনাস, কেন, ইলেকট্রনের চার্জের আগে মাইনাস দিতে হবে। ঠিক আছে, এখন ইলেকট্রনের ভরটা কত, আমরা আধান সম্পর্কে জানলাম, এখন জানবো হচ্ছে ভর। তাইলে ভর হচ্ছে যেমন কেজি এককে দেওয়া থাকতে পারে এবং হচ্ছে গ্রাম এককে দেওয়া থাকতে পারে। যখন কেজিতে থাকবে তখন হচ্ছে ইলেকট্রনের ভর m সমান 9.11 ইন্টু 10⁻, হচ্ছে কত, 10⁻31 কেজি। যখন দেওয়া থাকবে হচ্ছে গ্রাম এককে তখন 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। ঠিক আছে, এখন আমরা জানলাম হচ্ছে কি, অর্থাৎ ইলেকট্রন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তার মধ্যে হচ্ছে চার্জ, যেটা চার্জের মধ্যে 1.6 ইন্টু 10⁻19, এটা আমরা সব সময় জানি, কিন্তু আমরা কয়টা নতুন একক শিখলাম, দুইটি। একটি হচ্ছে AMU অর্থাৎ অ্যাটমিক মাস ইউনিট এককে, এটার মান হচ্ছে -1.6 ইন্টু 10⁻20, এবং ESU ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট এককে -4.8 ইন্টু 10⁻10। ঠিক আছে, ভরটা হবে একটা কেজিতে আর একটা হচ্ছে গ্রামে। যে কোনো ক্ষেত্রে অর্থাৎ হচ্ছে যে কোনো এককে যদি আমাকে ইলেকট্রনের চার্জ বলে, তখন আমরা এখান থেকে যেটা পাবো সেটাই হচ্ছে রাইট আনসার হিসেবে নিব। এবং ভরের ক্ষেত্রে কেজি এবং হচ্ছে গ্রামের মধ্যে পার্থক্য, এখানে 1/31 এবং গ্রামের মধ্যে হচ্ছে 1/28 গ্রাম। এখন ইলেকট্রন সম্পর্কে আমরা তত্ত্বগুলো জানলাম এবং এখন প্রোটন সম্পর্কে জানবো। তাহলে প্রোটন সম্পর্কে কি আছে, প্রোটন সম্পর্কে শুধু হচ্ছে ইলেকট্রনের চার্জ যত, প্রোটনের চার্জ হচ্ছে সেম, পার্থক্যটা কোথায়, প্রোটনটা হচ্ছে ধনাত্মক, সেজন্য আমরা কি করব, ইলেকট্রনের চার্জের সমান প্রোটনের চার্জ, শুধু আমরা এখানে মাইনাসটাকে অর্থাৎ নেগেটিভটাকে আমরা কি করে দিব, পজিটিভ করে দিব, আর সব মান সেম।
কিন্তু ভরের মধ্যে কি আছে, পার্থক্য আছে। ভরের মধ্যে কি পার্থক্য আছে, 1.672 ইন্টু 10⁻, হচ্ছে কত, 27 কেজি, এবং গ্রামে যখন প্রকাশ করবে সেটি হচ্ছে 1.672 ইন্টু 10⁻, হচ্ছে 24 কেজি। এই হচ্ছে পার্থক্য, এই হচ্ছে কি পার্থক্য, অর্থাৎ ভরের মধ্যে পার্থক্য আছে প্রোটন আর ইলেকট্রনের মধ্যে, কিন্তু কিসের মধ্যে পার্থক্য নাই, অর্থাৎ চার্জের মধ্যে ইলেকট্রনের চার্জ যত এবং হচ্ছে প্রোটনের চার্জ তত, কিন্তু প্রোটনটা পজিটিভ চার্জ কিন্তু ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ, এটুকু হচ্ছে পার্থক্য। এরপরে যেমন নিউট্রন, নিউট্রনটা হচ্ছে চার্জ নেই, কোনো চার্জ নেই, কিন্তু ভরটা আছে। এই নিউট্রনের ভরটা যদি আমি লিখি, নিউট্রন, তাহলে নিউট্রনের ভর হচ্ছে কেজিতে 1.675 ইন্টু 10⁻, হচ্ছে 27 কেজি, ঠিক আছে। এবং গ্রামে লিখলে এটা হবে 1.675 ইন্টু 10⁻, 24 গ্রাম। এই হচ্ছে অর্থাৎ নিউট্রনের ভর এবং হচ্ছে নিউট্রনের কোনো চার্জ নেই। প্রশ্নের মধ্যে আসলে নিচের কোনটির চার্জ নেই, অর্থাৎ নিউট্রনের চার্জ নেই এবং ইলেকট্রন এবং হচ্ছে প্রোটনের চার্জ আছে। ইলেকট্রনেরটা হচ্ছে ঋণাত্মক এবং প্রোটনেরটা হচ্ছে ধনাত্মক, ঠিক আছে। এখন আমরা হচ্ছে এইখান থেকে কিছু কি শিখলাম, অর্থাৎ পরমাণুর কণিকা সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত জানলাম। এখন আমরা আরও গভীরভাবে এই পরমাণুর কণিকা থেকে কিছু পার্থক্য অনুসারে কতগুলো একক, অর্থাৎ কতগুলো বৈশিষ্ট্য বের হয়, যেমন আইসোটোপ, আইসোটুন এবং হচ্ছে আইসোভার, তারপরে আছে হচ্ছে আইসোবার, এরপরে আইসোমার আছে। আমরা এইগুলা সম্পর্কে বিস্তারিত জানবো। অর্থাৎ আইসোস্টার আছে, কি বললাম, একটা হচ্ছে আইসোটোপ, একটা হচ্ছে আইসোটুন, আরেকটা হচ্ছে আইসোবার এবং হচ্ছে আইসোস্টার এবং হচ্ছে আইসোমার। এইগুলা সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত জানবো। অর্থাৎ কিসের কারণে প্রোটন, ইলেকট্রন এবং হচ্ছে নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা, এদের ভিন্নতার কারণে অর্থাৎ পরমাণুর মধ্যে কতগুলো বৈশিষ্ট্যের সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। তাহলে কি বললাম, আমরা পরমাণুর কেন্দ্রটা জানি। পরমাণুর কেন্দ্রের মধ্যে কি থাকে, পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসটা হচ্ছে প্রোটন, অর্থাৎ হচ্ছে প্রোটন ও প্লাস হচ্ছে কত, নিউট্রন, ঠিক আছে। আমরা প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং হচ্ছে ইলেকট্রন সংখ্যা এগুলো বের করতে পারি। 9, 10-এর মধ্যে আমরা প্রোটন সংখ্যা কিভাবে বের করতে হয় এবং নিউট্রন সংখ্যা কিভাবে বের করতে হয় এবং হচ্ছে ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করতে হয়, ভর সংখ্যা কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি। তবু আমরা একটু শিকার সুবিধার জন্য একটি পরমাণু, অর্থাৎ হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে পরমাণু, সোডিয়াম পরমাণুর হচ্ছে অর্থাৎ 23, এটা হচ্ছে ভর সংখ্যা এবং 11 হচ্ছে কি সংখ্যা, 11 হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো আমরা কি জানি, ভর সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যাটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, ভর সংখ্যা, ঠিক আছে, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। এবং জেডটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা। এরপর হচ্ছে পিটাকে বলা হয় হচ্ছে প্রোটন সংখ্যা। এরপর হচ্ছে ইটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রন সংখ্যা এবং এনটাকে বলা হয় হচ্ছে
নিউট্রন নিউট্রন সংখ্যা। ঠিক আছে, তাহলে কি কি জানলাম? প্রতীকগুলো আমি তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আবার বললাম হচ্ছে এ সমান আমরা জানি হচ্ছে ভর সংখ্যা, এবং জেড সমান হচ্ছে পারমাণবিক সংখ্যা, পি কে প্রোটন সংখ্যা, এবং ই কে ইলেকট্রন সংখ্যা, এন কে নিউট্রন সংখ্যা। এই প্রতীকগুলো দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এখন এইগুলো কেন আমি বলতেছি, যেমন হচ্ছে এইখানে অর্থাৎ এই সোডিয়াম পরমাণুটার ক্ষেত্রে আমি যদি একটু লিখি, অর্থাৎ সোডিয়াম এটার 2311। ঠিক আছে, আমরা জানি সাধারণত বড় সংখ্যাটা হচ্ছে অর্থাৎ উপরে, এটা হচ্ছে পাদবিন্দু, এর উপরেরটা হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুতে যেটা থাকে সেটা হচ্ছে ভর সংখ্যা, অর্থাৎ সমান আমরা এখান থেকে কি পাবো? 23। তাহলে সোডিয়ামের ভর সংখ্যা কত? 23। জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, নিচেরটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। আবার একটা মৌলের পারমাণবিক সংখ্যা যত, প্রোটন সংখ্যা হচ্ছে তত, সেজন্য আমরা এটাকে অর্থাৎ পারমাণবিক সংখ্যা 11, প্রোটন সংখ্যা হচ্ছে 11। কিসের ক্ষেত্রে? সোডিয়ামের ক্ষেত্রে। আবার প্রোটন সংখ্যাকে ইলেকট্রন সংখ্যা বলা হয়। তাহলে ইলেকট্রন সংখ্যাকেও আমরা কি বলতে পারি? হচ্ছে 11, অর্থাৎ প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11। এরপর হচ্ছে নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যাটা হচ্ছে এ থেকে জেড বিয়োগ করব, অর্থাৎ ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করব। এখানে ভর সংখ্যা হচ্ছে কত? 23, আর এটা জেড অর্থাৎ পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে এটা পাচ্ছি হচ্ছে কত? 12। তাহলে এভাবে আমরা কি বের করতে পারি? ভর সংখ্যা এবং হচ্ছে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা বের করে নিতে পারি। আমি এগুলো কেন বের করতেছি সেটার হচ্ছে কারণ আছে। আমি বললাম হচ্ছে আমি শিখলাম হচ্ছে এখন কি মানে পরমাণুর সম্পর্কে শিখতেছি। ঠিক আছে, তাহলে পরমাণুর কতগুলো বৈশিষ্ট্য আছে, তাহলে বৈশিষ্ট্যগুলো কিভাবে হয়? অর্থাৎ এই যে ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, এদের একটু পার্থক্যের কারণে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সৃষ্টি হয়। এই বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমি 5টা বৈশিষ্ট্য সম্পর্কে লিখব। কয়টা বৈশিষ্ট্য? 5টা। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আইসোটোপ বলে, আইসোটোপ। ঠিক আছে, 2 নাম্বার লিখলাম হচ্ছে আইসো বার। ঠিক আছে, আইসো বার অর্থাৎ আইসো টোপ, তাইলে আইসো বার্স। 3 নাম্বার হচ্ছে আইসোটোন, আইসোটোন, আইসোটোন। ঠিক আছে, তারপরে 4 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে আইসোস্টার, আইসোস্টার অর্থাৎ হচ্ছে আইসোস্টার। এরপরে 5 নাম্বারটা হচ্ছে আইসোমার, আইসোমার। তাহলে আইসোমার। তাহলে কি কি লিখলাম? কিসের কারণে বললাম? পরমাণুর হচ্ছে কি, পরমাণুর যে মূল কণিকা অর্থাৎ পরমাণুর মধ্যে যে এককগুলো থাকে, অর্থাৎ পরমাণুর মধ্যে যেগুলো থাকে, যেমন ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, এদের চেঞ্জ হওয়ার কারণে, বিভিন্ন ধরনের চেঞ্জ হওয়ার কারণে পরমাণুর মধ্যে বিভিন্ন ধরনের কি দেখা যায়? বৈশিষ্ট্য। এর মধ্যে আমি উল্লেখযোগ্য 5টি বৈশিষ্ট্য সম্পর্কে এখানে লিখলাম। প্রথমটা হচ্ছে কি আইসোটোপ, এরপরেরটা হচ্ছে কি 2 নাম্বার হচ্ছে কত? আইসোবার, 3 নাম্বার হচ্ছে আইসোটোন, 4 নাম্বার হচ্ছে আইসোস্টার, এবং 5 নাম্বার হচ্ছে আইসোমার। ঠিক আছে, এখন এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমি বিস্তারিত অর্থাৎ হচ্ছে একটা একটা সম্পর্কে এখন লিখব। প্রথমে হচ্ছে লিখলাম হচ্ছে কি 1 নাম্বারটা আমরা লিখলাম হচ্ছে আইসোবার, আইসোটোপ। প্রথমটা হচ্ছে আইসোটোপ, আইসোটোপ। তাহলে আইসোটোপ এই সংজ্ঞাটা কীরকম, অর্থাৎ আইসোটোপটা কি সেটা জানবো। আইসোটোপটা কি, এখানে আমি খেয়াল করি প্রথম 3টা আমরা টেকনিকের সাহায্যে শিখতে পারি। প্রথম 3টা আমরা কিভাবে শিখতে পারি? টেকনিকের সাহায্যে, অর্থাৎ সংজ্ঞাটা মনে রাখতে পারি। সংজ্ঞাটা মনে রাখার জন্য আমাকে একটি টেকনিক অবলম্বন করতে হবে। এখানে দেখতে হবে শেষে
উচ্চারণটা কীরূপ হচ্ছে, যেমন আইসোটুপ, তাহলে এখানে প অর্থাৎ পি এর মতো উচ্চারণ হচ্ছে, সেজন্য এখানে আবার খেয়াল করে আইসু ভার, ভার ভর, আমরা এটাকে টেকনিকের সাহায্যে মনে রাখতে পারি হচ্ছে ভর বার, ঠিক আছে। আইসোটুন, আইসোটুন মানে এন, শেষে আসতে হচ্ছে কি আইসোটুন এন, তাইলে আইসোটুপ শেষে আসা হচ্ছে কি পি। আইসু ভার, ভারতেই ভর বোঝায়, আইসোটুপ অর্থাৎ হচ্ছে এন, এন মানে দ্বারা আমরা কি বুঝতে পারি, অর্থাৎ নিউট্রন, নিউট্রন সংখ্যা। তাইলে এই প্রথম তিনটা, এই যে প্রথম তিনটার সংজ্ঞা, অর্থাৎ প্রথম তিনটার সংজ্ঞা যখন আমরা জানবো, এখানে কী কী লাগবে, একটা হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা সম্পর্কে জানতে হবে, এবং হচ্ছে নিউট্রন সংখ্যা, নিউট্রন, এবং হচ্ছে ভর সংখ্যা, ঠিক আছে। এদের মধ্যে পার্থক্য এবং সমান এগুলা নিয়ে এই তিনটা আইসোটুপ, আইসোবার এবং হচ্ছে আইসোটুন গঠিত, ঠিক আছে। প্রথমটা হচ্ছে আইসোটুপ, অর্থাৎ হচ্ছে পি শেষে প্রোটন, যেটা শেষে উচ্চারণ হবে সেটা সমান, যেমন আইসোটুপে হচ্ছে পি প্রোটন সমান হবে, আইসোভার ভর সমান হবে, বাকি দুইটা ভিন্ন হবে, আইসোটুন অর্থাৎ হচ্ছে এন নিউট্রন সংখ্যা সমান হবে, এখান থেকে বাকি দুইটা ভিন্ন হবে। তো এখান থেকে যদি আমি সংজ্ঞাটা লিখি, অর্থাৎ আইসোটুপ, আইসোটুপ প্রোটন সংখ্যা সমান এবং নিউট্রন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন বিশিষ্ট মৌলসমূহের পরস্পরকে কি বলা হয়, আইসোটুপ বলা হয়। তাহলে সংজ্ঞাটা লিখি, সংজ্ঞাটা হবে কি, সংজ্ঞাটা হচ্ছে একই মৌলের, এখানে একটি উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে আইসোটুপ হয় একই মৌল, আর আইসোবার এবং হচ্ছে আইসোটুন হয় ভিন্ন ভিন্ন মৌল, সেই জন্য আমাকে এই কথাটা লিখতে হবে এটার ক্ষেত্রে, একই মৌলের, একই মৌলের পরমাণুর, একই মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান, তাহলে প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা, ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা ভিন্ন, তাহলে ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে, তাদেরকে পরস্পরের, পরস্পরের আইসোটুপ, আইসোটুপ বলা হয়। তাহলে সংজ্ঞাটা কি লিখলাম, টেকনিকের সাহায্যে আইসোটুপ, পি শেষে পি আছে সেজন্য প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা ছাড়া এখানে আমি কয়টা সংখ্যা লিখলাম, নিউট্রন এবং ভর সংখ্যা ভিন্ন কিসে, একই মৌলের, এদেরকে পরস্পরের আইসোটুপ বলা হয়। তাহলে এক্সাম্পল স্বরূপ আমি হাইড্রোজেনটা ধরে নিব, হাইড্রোজেনের হচ্ছে কয়টি, তিনটি আইসোটুপ আছে, সেই জন্য অর্থাৎ যেমন হাইড্রোজেন হচ্ছে একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন এবং হচ্ছে তিনটা হাইড্রোজেন। তাহলে প্রথম তাকে কি বলা হয়, ঠিক আছে, প্রথম হাইড্রোজেনটাকে বলা হয় যে প্রোটিয়াম, অর্থাৎ আইসোটোপের নাম, এটাকে বলা হয় প্রোটিয়াম, এটাকে বলা হয় হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম, এবং 3 নাম্বারটা হচ্ছে ট্রিটিয়াম, ট্রিটিয়াম। এখন খেয়াল করি, হাইড্রোজেনের প্রত্যেকটার প্রোটন সংখ্যা কত হবে, 1, এবং ভর সংখ্যাগুলো কি হবে, পরিবর্তন হবে। তাইলে এভাবে এখন আমরা জানি হচ্ছে হাইড্রোজেনের ভর সংখ্যা 1, অর্থাৎ প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 1, কিন্তু তখন কিন্তু স্বাভাবিক অবস্থায় হাইড্রোজেন আইসোটোপ হিসেবে প্রকাশ করবে না। কখন প্রকাশ করবে, যখন এদের প্রোটন সংখ্যাগুলো সমান হবে, এই অবস্থায় হাইড্রোজেনগুলোর নাম দেওয়া হয় হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম এবং হচ্ছে ট্রিটিয়াম, ঠিক আছে। তাহলে কি থাকতে হবে, এদের প্রোটন সংখ্যা সমান হতে হবে। এটা শুধু হাইড্রোজেন না, অন্য যে কোনো মৌলের পরমাণুর যদি প্রোটন সংখ্যা সবগুলা সমান হয়ে যায় এবং নিউট্রন সংখ্যা এবং হচ্ছে ভর সংখ্যা যদি কি হয়ে যায়, ভিন্ন, ঠিক আছে, যখন ভিন্ন হবে তখন যে কোনো মৌলের পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলা হবে। তাহলে এখান থেকে আমরা কি পাই, 1 1 1, তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে 1, প্রোটন সংখ্যা হচ্ছে 1,
প্রোটন সংখ্যা 1, প্রত্যেকটার প্রোটন সংখ্যা 1 এবং ভর সংখ্যা কত এখানে, অর্থাৎ এ সমান এটাতে 1, এখানে ভর সংখ্যা হচ্ছে 2, এটাতে ভর সংখ্যা হচ্ছে 3। এরপরে বের করতে হচ্ছে নিউট্রন সংখ্যা কিভাবে বের করি, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বিয়োগ করে দিব, তাহলে এখানেও ভর সংখ্যা 2 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 1, তাহলে 2 - 1 সমান 1, এবং এখানে হচ্ছে নিউট্রন সংখ্যাটা হচ্ছে 3 - 1 অর্থাৎ হচ্ছে 2। এখন খেয়াল করি, এইদিকে খেয়াল করি, প্রত্যেকটার প্রোটন সংখ্যা সমান, ভর সংখ্যা হচ্ছে 1 2 3 অর্থাৎ ভিন্ন, নিউট্রন সংখ্যা কত আসছে 0 1 2 অর্থাৎ নিউট্রন সংখ্যা কি আসছে ভিন্ন, তাইলে এইদেরকে বলতে পারি এরা পরস্পরের আইসোটোপ। ঠিক আছে, সংজ্ঞাটার সাথে ঠিক আছে কিনা দেখি। একই মৌলের হাইড্রোজেন এরা সবাই একই মৌল, প্রোটন সংখ্যা সমান, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোটন সংখ্যা প্রত্যেকটার 1 1, প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা নিউট্রন সংখ্যা, এখানে ভর সংখ্যা দেখতেছি 1 2 3 ভিন্ন ভিন্ন, নিউট্রন সংখ্যা আসছে হচ্ছে 0 1 2 ভিন্ন ভিন্ন। এই অবস্থায় এরা পরস্পরের আইসোটোপ। ক্লিয়ার আইসোটোপ জিনিসটা কি? এরপরে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে আইসোবার। আইসোবার এটা কি দেখব, ঠিক আছে। তাহলে আইসোবারটা হচ্ছে আইসোবার তাহলে আইসোবার জিনিসটা কি সেটা মনে রাখতে বলছে হচ্ছে আইসোবার অর্থাৎ হচ্ছে ভর, আইসোবার ভর সংখ্যা সমান হবে। তাহলে সংজ্ঞাটা কিভাবে হবে, সংজ্ঞাটা হচ্ছে ভিন্ন ভিন্ন মৌল, আইসোটোপ হচ্ছে একই মৌল, কিন্তু আইসোবার আইসোটোন হচ্ছে ভিন্ন ভিন্ন মৌলের কি সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা সমান, কিন্তু প্রোটন ও নিউট্রন সংখ্যা ভিন্ন, এদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। ঠিক আছে, তাহলে কি বললাম, ভিন্ন ভিন্ন মৌলের ভর সংখ্যা সমান, কিন্তু প্রোটন সংখ্যা এবং হচ্ছে নিউট্রন সংখ্যা ভিন্ন, এদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। আমরা এক্সাম্পল স্বরূপ এখানে ধরে নিব হচ্ছে আর্গন, পটাশিয়াম এবং হচ্ছে ক্যালসিয়াম। তাইলে সংজ্ঞার সাথে মিল রেখে ভিন্ন ভিন্ন মৌল ধরে নিতে হবে। এখানে প্রোটন সংখ্যা 18 19 20 এবং হচ্ছে ভর সংখ্যা হচ্ছে 40 40 40। তাহলে খেয়াল করি, ভর সংখ্যা প্রত্যেকটার সমান, প্রোটন সংখ্যা প্রত্যেকটার ভিন্ন, নিউট্রন সংখ্যা প্রত্যেকটার ভিন্ন আসবে। যেমন আমি যদি এখান থেকে ভর সংখ্যা অর্থাৎ 40 থেকে 18 বিয়োগ করি, আসবে হচ্ছে 22, এবং এই পটাশিয়ামের ক্ষেত্রে অর্থাৎ নিউট্রন সংখ্যাটা আসবে, নিউট্রন সংখ্যা 40 মাইনাস হচ্ছে 19 অর্থাৎ হচ্ছে 21, এবং ক্যালসিয়ামের ক্ষেত্রে নিউট্রন সংখ্যা আসবে হচ্ছে 40 মাইনাস হচ্ছে 20 অর্থাৎ হচ্ছে 20। ঠিক আছে, তাইলে কি দেখলাম এখানে, অর্থাৎ সংজ্ঞার সাথে অর্থাৎ এই যে এক্সাম্পলটা মিলতে হবে। ঠিক আছে, এরা পরস্পরের আইসোবার কখন হবে, পরস্পরের আইসোবার হবে ভিন্ন ভিন্ন মৌল হলে, অর্থাৎ পরস্পরের আইসোবার হবে যদি এদের কি ভর সংখ্যা ভিন্ন হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি ভর সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যাও ভিন্ন, ভর সংখ্যা সমান, প্রোটন সংখ্যা ভিন্ন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, অর্থাৎ আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই অবস্থায় এরা পরস্পরের আইসোবার। এখন একদম থার্ড নাম্বারটা হচ্ছে আইসোটোন। তাহলে আইসোটোন কি হবে, আইসোটোন। ঠিক আছে, আইসোটোনটা হবে হচ্ছে আইসোটোন অর্থাৎ হচ্ছে এন প্রকাশ করে শেষে এন উচ্চারিত হয়, সেই জন্য বলতে হবে নিউট্রন সংখ্যা সমান।
তাইলে এটার ক্ষেত্র হবে ভিন্ন ভিন্ন মৌল, ভিন্ন ভিন্ন মৌলের ভিন্ন ভিন্ন মৌলের নিউট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা ভিন্ন ভিন্ন। এদেরকে পরস্পরের আইসোটোন বলে, ঠিক আছে, পরস্পরের আইসোটোন বলে। তাহলে এক্সাম্পল স্বরূপ যেমন ধরতে পারি হচ্ছে কি কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। তাহলে 6, 7, 8, ঠিক আছে। তাহলে 14, 15, 16। তাহলে আমরা কি ধরতে পারি, খেয়াল করে রাখি, এখানে নিউট্রন সংখ্যা সমান হতে হবে এবং প্রোটন সংখ্যা এবং হচ্ছে ভর সংখ্যা ভিন্ন হবে, মৌলগুলো ভিন্ন ভিন্ন হবে। প্রথম কথাটা হচ্ছে ভিন্ন ভিন্ন মৌলের নিউট্রন সংখ্যা সমান। তাহলে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন ভিন্ন ভিন্ন মৌল। এখানে দেখতে পাচ্ছি 6, 7, 8, অর্থাৎ প্রোটন সংখ্যা ভিন্ন এবং ভর সংখ্যা ভিন্ন, 14, 15 এবং হচ্ছে 16 ভর সংখ্যা ভিন্ন। তাহলে ভর সংখ্যা যখন ভিন্ন হয়, নিউট্রন সংখ্যাটা সমান হলেই এরা পরস্পরের কি হবে, আইসোটোন হবে। তাহলে আমরা দেখি নিউট্রন সংখ্যাটা সমান কিনা। এটা থেকে এটা বিয়োগ করব, অর্থাৎ ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা যদি বিয়োগ করি, এখানে আসবে হচ্ছে 8। তারপর হচ্ছে এটা নাইট্রোজেনের ক্ষেত্রে 15 - 7, অর্থাৎ নিউট্রন সংখ্যা আসতেছে কত, 8। এটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা হচ্ছে 16 - 8, অর্থাৎ হচ্ছে 8। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান আসতেছে এবং প্রোটন সংখ্যা এবং হচ্ছে ভর সংখ্যা ভিন্ন। এই অবস্থায় এরা পরস্পরের আইসোটোন। বোঝা গেছে এটাই। এরপরে আমি বলে নিচ্ছি, যেমন হচ্ছে আইসোস্টার কি, আইসোস্টার হচ্ছে এটা হচ্ছে অণুর ক্ষেত্রে হবে। এতক্ষণ আমরা পরমাণু বলছি, আইসোস্টারটা হচ্ছে অণুর ক্ষেত্রে। তাহলে এটা একটু আমরা দেখব, ঠিক আছে। যেমন হচ্ছে 4 নাম্বারটা হচ্ছে কি আইসোস্টার, ঠিক আছে। এটা হচ্ছে কি অণুর মধ্যে, যেমন অণু বলতে কি বোঝায়, অর্থাৎ যৌগের ক্ষুদ্রতম কণিকা হচ্ছে অণু, ঠিক আছে, যৌগিক পদার্থের। সেই জন্য আমরা একটা যৌগ ধরে নিব, একটা হচ্ছে সায়ানাইড, এরপর হচ্ছে কি কার্বন মনোক্সাইড, ঠিক আছে। যে কোনো যৌগের ক্ষেত্রে, অর্থাৎ দুটি যৌগের মধ্যে, দুটি যৌগের অণুতে যদি কি সংখ্যা, এখানে খেয়াল করি, অর্থাৎ পরমাণু সংখ্যা এবং হচ্ছে ইলেকট্রন সংখ্যা যদি সমান হয়, তাহলে খেয়াল রাখি এখানে কয়টা পরমাণু আছে, অর্থাৎ সায়ানাইডের ক্ষেত্রে পরমাণু সংখ্যা, ঠিক আছে, এবং পরমাণু সংখ্যা, আরেকটা হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা। তাহলে ইলেকট্রন সংখ্যা এই দুইটার মধ্যে যদি সমান হয়, তখন এরা পরস্পরের আইসোস্টার হবে, ঠিক আছে, আইসোস্টার হবে। তাহলে প্রথমে আমি দেখি হচ্ছে সায়ানাইডের ক্ষেত্রে। সায়ানাইডের ক্ষেত্রে কি আছে, এখানে একটা হচ্ছে কার্বন আর একটা হচ্ছে নাইট্রোজেন। তাহলে পরমাণু সংখ্যা কয়টা, 2টা, ঠিক আছে। তারপরে খেয়াল রাখি যেমন কার্বন মনোক্সাইড। তাহলে কার্বন মনোক্সাইডে একটা কার্বন আর একটা অক্সিজেন, অর্থাৎ কার্বন পরমাণু এবং হচ্ছে অক্সিজেন পরমাণু কয়টি, 2টি পরমাণু আছে। এরপর হচ্ছে এদের আবার ইলেকট্রন সংখ্যা হিসাব করব। যেমন কার্বন হচ্ছে 6, নাইট্রোজেন হচ্ছে 7, 6 এবং 7 মিলে হচ্ছে 13। এখানে হচ্ছে কার্বন হচ্ছে কত, হ্যাঁ কার্বন হচ্ছে 6 এবং হচ্ছে এটা হচ্ছে 8, ঠিক আছে। তাইলে এটা কত হবে, 14। এখন খেয়াল করি এখানে আসছে 13, এখানে আসছে হচ্ছে কি 14, একটা 13 একটা 14, কিন্তু সায়ানাইডের মধ্যে একটা কি আছে, ঋণাত্মক চিহ্ন আছে, অর্থাৎ নেগেটিভ চিহ্ন আসলে একটা কি যোগ হয়, ইলেকট্রন যোগ হয়। তাহলে আমরা এই 14-এর সাথে একটা এক যোগ করলে, অর্থাৎ 13-এর সাথে একটা এক যোগ করলে তখন হবে কি 14। তাহলে এখন দেখতে পাচ্ছি সায়ানাইডের ইলেকট্রন সংখ্যা 14, কার্বন মনোক্সাইডের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 14। আমি আবার রিপিট করতেছি, অর্থাৎ কোনো যৌগের অণুতে যদি পরমাণু সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে, এদেরকে পরস্পরের আইসোস্টার বলা হয়, ঠিক আছে। সেই জন্য উদাহরণস্বরূপ আমরা নিচ্ছি সায়ানাইড এবং হচ্ছে কার্বন মনোক্সাইড, ঠিক আছে। সায়ানাইডের ক্ষেত্রে কার্বন
পরমাণু এবং হচ্ছে নাইট্রোজেন পরমাণু। কয়টি পরমাণু আছে? দুইটি। কার্বন মনোক্সাইডের মধ্যে একটা কার্বন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু, অর্থাৎ দুইটি পরমাণু আছে, ঠিক আছে। এখন হচ্ছে পরমাণু এখানেও দুইটি, এখানেও হচ্ছে কয়টি? দুইটি, মিলে গেল। এরপরে দেখতে হবে ইলেকট্রন সংখ্যা যদি মিলে তখন বুঝবো হচ্ছে এরা পরস্পরের আইসোস্টার, এরা পরস্পরের কি? আইসোস্টার, ঠিক আছে। তাহলে আইসোস্টার হচ্ছে কি 6+7, ঠিক আছে। অর্থাৎ কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টি, টোটাল হচ্ছে 13টি। কিন্তু এখানে একটা সায়ানাইডে কি আছে? ঋণাত্মক চিহ্ন আছে, ঠিক আছে। ঋণাত্মক থাকলে আমরা একটা ঋণাত্মক থাকলে একটা ইলেকট্রন যোগ করব, যদি ধনাত্মকটাকে বিয়োগ করি তাহলে এখানে একটা ইলেকট্রন যোগ করতে হবে, তাহলে 14, অর্থাৎ হচ্ছে 14টি। কার্বন মনোক্সাইডের মধ্যে ইলেকট্রন সংখ্যা আছে কত? কার্বনের 8টি এবং কার্বনের 6টি এবং ইলেকট্রনের 8টি, অর্থাৎ টোটাল 14টি। তাহলে দুইটার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যাও মিলে গেল এবং পরমাণুর সংখ্যাও মিলে গেল, এরা পরস্পরের আইসোস্টার, ঠিক আছে। এইভাবে বের করতে হবে। এরপর হচ্ছে আইসোমার কাকে বলা হয়? আইসোমার বলা হয় হচ্ছে কি, যদি কোনো পরমাণুতে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন থাকে, তাহলে পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা যদি যে পরমাণুগুলোর মধ্যে সমান থাকে তাদেরকে বলা হয় যে আইসোমার। এখন আমরা আইসোবার এবং হচ্ছে আইসোটুন, আইসোস্টার এবং আইসোমার সম্পর্কে জানলাম। এখন আমরা চলে যাব হচ্ছে পরমাণু মডেলে, ঠিক আছে। প্রথমে আমরা পরমাণুর কণিকাগুলো সম্পর্কে জানলাম, পরমাণুর স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং হচ্ছে কম্পোজিট কণিকা। ওইখান থেকে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাইলাম এবং একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াস এবং হচ্ছে ভর সংখ্যা থাকে। এই ভর সংখ্যাগুলো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সংখ্যার পার্থক্যের কারণে পরমাণুতে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সৃষ্টি হয়। এরকম 5টি বৈশিষ্ট্য শিখলাম। একটা হচ্ছে আইসোটোপ, আরেকটা হচ্ছে আইসোবার, আইসোটুন, আইসোস্টার এবং হচ্ছে আইসোমার। এখন আমরা যাব পরমাণু মডেলটা কিভাবে গঠিত হয়, অর্থাৎ পরমাণু মডেল সম্পর্কে জানব। পরমাণু মডেলের মধ্যে মূলত বলা হয় কি, অর্থাৎ পরমাণু মডেলটি কি, কেন দেওয়া হয়, অর্থাৎ পরমাণুর মধ্যে যে মূল কণিকাগুলো কিভাবে আছে, এদের আচরণ কীরকম, এই সম্পর্কে হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো তাদেরকে বলা হয় হচ্ছে পরমাণু মডেল। এখন আমরা পরমাণু মডেল সম্পর্কে জানব। প্রথমটা হচ্ছে কি রাদারফোর্ড পরমাণু মডেল, অর্থাৎ উল্লেখযোগ্য পরমাণু মডেলের মধ্যে দুটি পরমাণু মডেল সবচেয়ে উল্লেখযোগ্য। একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, নাম্বার 1 হচ্ছে কত? রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল। এরপর হচ্ছে বোর পরমাণু মডেল, ঠিক আছে। পরমাণু মডেল আমরা প্রথমে জানবো হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে। রাদারফোর্ড পরমাণু মডেল, অর্থাৎ হচ্ছে রাদারফোর্ড অ্যাটম মডেল। এই রাদারফোর্ড পরমাণু মডেলটা কিভাবে গঠিত? রাদারফোর্ড পরমাণু মডেলটা হচ্ছে গঠন হওয়ার আগে নিউক্লিয়াসটা আবিষ্কার হয়। আমরা তার আগে, অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেলটা পড়ার আগে আমরা জানবো হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার, অর্থাৎ হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, ঠিক আছে। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তাহলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এটার অপর নাম হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার, ঠিক আছে। নিউক্লিয়াস আবিষ্কার, ঠিক আছে। তাহলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা হচ্ছে কি নিউক্লিয়াস আবিষ্কার। তাহলে নিউক্লিয়াসটা আবিষ্কার কিভাবে হয় সেটা সম্পর্কে জানবো, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াস আবিষ্কারটা হয় হচ্ছে, নিউক্লিয়াস আবিষ্কার যখন রাদারফোর্ড করেন তখন ও 3টি উপাদান নেন। একটা হচ্ছে পাতলা স্বর্ণের পাত, যেটার পুরুত্ব হচ্ছে 0.004 সেন্টিমিটার, ঠিক আছে।
এরপরে যেটা নেন সেটি হচ্ছে কি, চারপাশে হচ্ছে জিঙ্ক সালফেট আবরণ। এরপরে 3 নাম্বার হচ্ছে আলফা কণা। ঠিক আছে, আলফা কণা। তাহলে আমরা একটি পাতলা স্বর্ণের পাত নিব পরীক্ষাটি করার জন্য। যেমন ধরলাম হচ্ছে এটা একটা পাতলা স্বর্ণের পাত, এটা একটা কিসের পাত? পাতলা স্বর্ণের পাত। চারপাশে অর্থাৎ হচ্ছে এখানে চারপাশে হচ্ছে থাকে হচ্ছে জিঙ্ক সালফেট আবরণ। কোথায়? এটার চারপাশে হচ্ছে জিঙ্ক সালফেটের আবরণটা দেওয়া হয়, অর্থাৎ এটাকে আমি কালো করে দিতে পারি। এখানে থাকতে হচ্ছে জিঙ্ক সালফেট হচ্ছে কত আবরণ, জিঙ্ক সালফেট আবরণ। এটার নাম হচ্ছে স্বর্ণের পাত। তাহলে কি নিল? প্রথমে হচ্ছে একটা পাতলা স্বর্ণের পাত নিল, সেটার পুরুত্ব হচ্ছে 0.004 সেন্টিমিটার। এরপর হচ্ছে চারপাশে হচ্ছে জিঙ্ক সালফেট আবরণ নিল, এরপরে নিল হচ্ছে আলফা কণা। এখন প্রশ্ন হচ্ছে আলফা কণাটা কি? আলফা কণা হচ্ছে কি, হিলিয়াম পরমাণু। আমরা জানি হিলিয়াম পরমাণু থেকে যখন দুটি ইলেকট্রন ত্যাগ হয়, আমরা জানি হচ্ছে একটি ইলেকট্রন ত্যাগ হলে একক ধনাত্মক আয়নে পরিণত হয়, দুইটি ইলেকট্রন ত্যাগ করলে দ্বিধনাত্মক আয়নে পরিণত হয়। তাহলে এই যে যখন দুটি ইলেকট্রন ত্যাগ হবে কিসের ক্ষেত্রে? হিলিয়াম পরমাণু থেকে, ওইটাকে বলা হয় হচ্ছে আলফা কণা। ওইটাকে কি বলা হয়? আলফা কণা। তাহলে এইটা একটা হচ্ছে কি কণা? আলফা কণা। তাহলে আলফা কণা খেয়াল করি, আলফা কণাটা কিসের মধ্যে? পাতলা স্বর্ণের পাতের মধ্যে বিচ্ছুরণ ঘটে। আলফা কণাটা কিসের মধ্যে? পাতলা স্বর্ণের পাতের মধ্যে বিচ্ছুরণ ঘটে। আরেকবার বল, আলফা কণাটা কি বা আলফা রশ্মিটা কি? সেটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা বা আলফা রশ্মিটি পাওয়া যায়। এখানে হচ্ছে আলফা কণাটা মূলত হচ্ছে হিলিয়াম পরমাণু থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করে যেটি পাওয়া যাবে সেটি। তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে আলফা কণা। এরকম অসংখ্য আলফা কণা যখন কিসের মধ্যে? এই পাতলা স্বর্ণের পাতের মধ্যে বিচ্ছুরণ ঘটে, এই আলফা কণার রশ্মিগুলা যখন এই পাতলা স্বর্ণের পাতের মধ্যে কি করা হয়? বিচ্ছুরণ করা হয় অথবা ফেলা হয়, তখন কি হয়? এই যে এখানে মাইনাস 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 অর্থাৎ হচ্ছে প্লাস মাইনাস মাইনাস এবং হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে খেয়াল করি আলফা কণাটা পাতলা স্বর্ণের পাতের মধ্যে যখন ফেলা হয় তখন সবগুলো আলফা কণা এটাকে ভেদ করে কোন দিকে চলে যায়? বাইরের দিকে চলে যায়। কিছু সংখ্যক আলফা কণা অর্থাৎ হচ্ছে এটা 20,000-এর মধ্যে একটি, অর্থাৎ 99% আলফা কণা এটাকে ভেদ করে বাইরের দিকে চলে যায়। কিন্তু অর্থাৎ কিছু সংখ্যক, খুবই অল্প সংখ্যক, অর্থাৎ 20,000-এর মধ্যে একটি আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে। ওটা বিপরীত দিকে যখন ফিরে আসে, কোনগুলা বিপরীত দিকে ফিরে আসে? অর্থাৎ কেন্দ্র বরাবর যেই আলফা রশ্মিগুলা বিচ্ছুরিত হয় সেগুলো কোন দিকে ফিরে আসে? বিপরীত দিকে ফিরে আসে। আর বাকি আলফা কণাগুলো পাতলা স্বর্ণের পাত ভেদ করে চলে যায়। এই সিদ্ধান্ত থেকে যখন কিছু পরিমাণ আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, তখন রাদারফোর্ড সিদ্ধান্ত নিলেন এই যে কেন্দ্রের মধ্যে যে আলফা কণাগুলো যায় সেটা কেন বিপরীত দিকে ফিরে আসে? কারণ হয়তো এখানে ভিন্নধর্মী কোনো চার্জ থাকতে পারে। খেয়াল করি, সমধর্মী আদান পরস্পরকে বিকর্ষণ করে। সমধর্মী আদান বলতে হচ্ছে পজিটিভ আদান এবং হচ্ছে পজিটিভ পজিটিভ অথবা পজিটিভ নেগেটিভ, এই সমধর্মী আদান পরস্পরকে বিকর্ষণ করবে। আর যদি হয় যে একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, এরা পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে এখন খেয়াল করি, আলফা কণাটা যেহেতু হিলিয়াম পরমাণু থেকে দুটি ইলেকট্রন কি, আলফা কণাটা হচ্ছে হিলিয়াম পরমাণু থেকে দুটি ইলেকট্রন ত্যাগ করে হয়, আলফা কণাটা হচ্ছে ধনাত্মক। তাহলে প্রশ্ন যদি আসে আলফা কণাটা কি? এটা একটা ধনাত্মক। ঠিক আছে, আলফা কণা ধনাত্মক, বিটা কণাটা হচ্ছে ঋণাত্মক, গামা কণাটা হচ্ছে আদানবিহীন। যেমন প্রোটন হচ্ছে ধনাত্মক, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক ও নিউট্রন হচ্ছে আদানবিহীন। সেমভাবে যেই তেজস্ক্রিয় রশ্মিগুলো থাকে, আলফা কণাটা ধনাত্মক, এমসিকিউর মধ্যে আসতে পারে নিচের কোনটি ধনাত্মক? আলফা কণা ধনাত্মক, নিচের কোনটি ঋণাত্মক? বিটা কণা ঋণাত্মক এবং হচ্ছে গামা কণা হচ্ছে কি? আদানবিহীন। যেহেতু খেয়াল করি এই যে আলফা কণাটা ধনাত্মক,
পরমাণুর এইটা যেহেতু এই কণাগুলো ভেদ করে বাইরে চলে যায়, অবশ্যই এখানে কিছু কি আছে, ঋণাত্মক কিছু আছে, যেহেতু আকর্ষণ করলে তো এটা ভেদ করে চলে যাবে, ঠিক আছে, যেহেতু এটা পজিটিভ, তাহলে পজিটিভ আর নেগেটিভ আকর্ষণ হয়ে বাইরের দিকে চলে যায়, সেজন্য ও চিন্তা করলো হচ্ছে পরমাণুর বাইরে অবশ্যই নেগেটিভ কিছু আছে, ঠিক আছে, যেগুলা কেন্দ্রের মধ্য দিয়ে যায় সেগুলাই তো বিপরীত দিকে ফিরে আসে। তখন ওর এখানে চিন্তা করলো হচ্ছে এগুলা কেন বিপরীত দিকে ফিরে আসে, অবশ্যই এখানে পজিটিভ কিছু আছে। কেন পজিটিভ কিছু আছে, কারণ আলফা কণাটা ধনাত্মক, কেন্দ্রের মধ্যে যদি ধনাত্মক কিছু না থাকতো এটা কখনো বিপরীত দিকে ফিরে আসতো না। সেই সিদ্ধান্ত থেকে রাদারফোর্ড যে মডেলটি প্রকাশ করেন সেটার নাম হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। তাহলে রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে প্রথম স্বীকার্যটা কি, প্রথম স্বীকার্যটা হচ্ছে পরমাণুর মধ্যে একটি ভারী গোলাকার বস্তু কণা থাকে যা ধনাত্মক, এটির নাম হচ্ছে কি নিউক্লিয়াস। সেম এখান থেকে পাইলো, পরমাণুর কেন্দ্রের মধ্যে একটা ভারী গোলাকার বস্তু কণা থাকে, সেটার নাম হচ্ছে কি নিউক্লিয়াস। এটি পরমাণুর কেন্দ্রে অবস্থান করে এবং পুরো পরমাণুর আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। কেন নগণ্য হবে, কারণ এটা তো কেন্দ্রের মধ্যে থাকে, পুরো পরমাণুটা হচ্ছে বিশাল, এই পরমাণুর কেন্দ্রের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়াস। সেজন্য প্রথম স্বীকার্যে বলতেছে, আমি আবার রিপিট করতেছি, অর্থাৎ হচ্ছে পরমাণুর কেন্দ্রে একটি ভারী গোলাকার বস্তুকণা থাকে, সেটির নাম হচ্ছে নিউক্লিয়াস, এটি ধনাত্মক, এটি পুরো পরমাণুর আয়তনের তুলনায় অত্যন্ত হচ্ছে নগণ্য। 2 নম্বর স্বীকার্যটি হচ্ছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ এটা আমরা জানবো, অর্থাৎ পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কেন, তাহলে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কেন সেটা সম্পর্কে জানি। সেটা হচ্ছে প্রথম স্বীকার্য শিখলাম, এরপর হচ্ছে 2 নম্বর স্বীকার্য হচ্ছে পরমাণু পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। তাহলে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কেন প্রশ্নের মধ্যে যদি আসে, পরমাণুর আমরা জানি হচ্ছে এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, ঠিক আছে, এই রাদারফোর্ড পরমাণু মডেল মধ্যে খেয়াল করি কেন্দ্রের মধ্যে থাকে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে থাকে অর্থাৎ নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন প্লাস হচ্ছে কত নিউট্রন, এ বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন, ঠিক আছে। তাইলে খেয়াল করি পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ কারণ পরমাণুর কেন্দ্রে যতটি ধনাত্মক চার্জ থাকে বাইরে ঘূর্ণায়মান হচ্ছে ততটি ঋণাত্মক চার্জ থাকে, তো সেজন্য পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, ঠিক আছে। একটা পরমাণুর ক্ষেত্রে যতটি ইলেকট্রন থাকে ততটি কি থাকে, ইলেকট্রন থাকে, ঠিক আছে। যেমন লিথিয়াম, এই লিথিয়ামের ক্ষেত্রে 3টি প্রোটন সংখ্যা আছে, অর্থাৎ 3টি হচ্ছে ইলেকট্রন সংখ্যা আছে। তাহলে প্রোটনের চার্জগুলো হচ্ছে ধনাত্মক, সেজন্য আমরা এই 3টাকে ধনাত্মক চার্জ নিতে পারি। ইলেকট্রনের চার্জগুলো হচ্ছে কি ঋণাত্মক, আমরা এদেরকে কি নিতে পারি, ঋণাত্মক থেকে। একটা ধনাত্মক চার্জ আরেকটা ধনাত্মক চার্জকে, অর্থাৎ একটা ধনাত্মক চার্জ আরেকটি ঋণাত্মক চার্জকে কি করবে, নিউট্রাল করবে বা হচ্ছে নিষ্ক্রিয় করবে। এখন একটা ধনাত্মক একটা ঋণাত্মক, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, এভাবে যদি নিষ্ক্রিয় হয়ে যায় আর কোনো পরমাণুতে বিদ্যুৎ নিরপেক্ষ হয়ে যায়, অর্থাৎ হচ্ছে নিউট্রাল হয়ে যায়, সেজন্য পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। তাহলে প্রশ্নটার আনসার কি দিতে হবে, পরমাণুর কেন্দ্রে যতটি ধনাত্মক চার্জ থাকে পরমাণুর বাইরে ততটি ঋণাত্মক চার্জ থাকে, সেজন্য পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। এরপর হচ্ছে 3 নাম্বার স্বীকার্য যেটি আছে, ঠিক আছে। 3 নাম্বার স্বীকার্য বলছে কি পরমাণুকে একটি সৌর মডেলের, অর্থাৎ রাদারফোর্ড পরমাণু মডেলকে একটি সৌর মডেল বলা হয়। খেয়াল করো একটি সৌর মডেল বলা হয়, কেন বলা হয়, এটা সৌরজগতের সাথে তুলনা করা হয় সেজন্য এটাকে সৌর মডেল বলা হয়। তাইলে বলছে কি এটি একটি সৌর মডেল, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে কি নিউক্লিয়াস, পরমাণুর বাইরে থাকে হচ্ছে কি ইলেকট্রন। তাহলে পরমাণুর কেন্দ্রে থাকে কি নিউক্লিয়াস, পরমাণুর বাইরে থাকে হচ্ছে কি ইলেকট্রন। তাহলে এটা একটু আমি ফ্রেশ করে বোঝাই। 3 নম্বর স্বীকার্যটি হচ্ছে, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা থাকে হচ্ছে ধনাত্মক আর ইলেকট্রনটা থাকে হচ্ছে ঋণাত্মক, নিউক্লিয়াসটা থাকে ধনাত্মক ইলেকট্রনটা থাকে হচ্ছে ঋণাত্মক, খেয়াল করে। তাহলে পরমাণুর মধ্যে
নিউক্লিয়াস অর্থাৎ ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস ও ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন। তাহলে কি বললাম, পরমাণুর মধ্যে ধনাত্মক আধান বিশিষ্ট নিউক্লিয়াস ও ঋণাত্মক আধান বিশিষ্ট হচ্ছে ইলেকট্রন এর কেন্দ্রমুখী বল, একটা হচ্ছে কি কেন্দ্রমুখী বল ইকুয়াল বহির্মুখী বল পরস্পর সমান। তাহলে এটা খেয়াল করি, যখন ইলেকট্রনটা উপর থেকে, আমরা সাধারণত জানি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যায় এবং উচ্চ শক্তি স্তর থেকে শক্তি বিকিরণ করে কোথায় আসে, নিম্ন শক্তি স্তরে আসে। ঠিক আছে, যখন শক্তি শোষণ করে উপরে যাবে এর কি থাকবে, অর্থাৎ এর বলটা কাজ করবে কোন দিকে, বাইরের দিকে, অর্থাৎ বাইরের দিকে। আবার যখন উপর থেকে নিচের দিকে আসবে তখন কাজ করবে হচ্ছে নিচের দিকে, অর্থাৎ কেন্দ্রের দিকে বলটা কাজ করবে। খেয়াল রাখি, নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বলটা হয় সেটা হচ্ছে কেন্দ্রমুখী, আর শুধু ইলেকট্রনের যে বলটা কাজ করে সেটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী। তাইলে নিউক্লিয়াসের সাথে কেন্দ্রের দিকে কেন আকর্ষণ হয়, যখন ইলেকট্রন উপর থেকে নিচের দিকে আসে তখন কেন্দ্রের দিকে আকর্ষণ, সেই জন্য এটাকে বলা হয় কেন্দ্রমুখী। আর যখন ইলেকট্রনটা বাইরে চলে যায় তখন হচ্ছে কেন্দ্রের বাহিরের দিকে কাজ করে, সেটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী বল। অর্থাৎ কেন্দ্রমুখী বল কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান, অর্থাৎ 3 নম্বর স্বীকার্যে এটি বলা হয়েছে। তাহলে আমি আবার রিপিট করতেছি, প্রথম স্বীকার্য হচ্ছে কি রাদারফোর্ড পরমাণু মডেলের, পরমাণুর কেন্দ্রে একটি ভারী গোলাকার বস্তুকণা থাকে যার আধান হচ্ছে ধনাত্মক, এটাকে নিউক্লিয়াস বলা হয়। এটি টোটাল পরমাণুর আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। এরপর হচ্ছে পরমাণু, 2 নম্বর স্বীকার্য হচ্ছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, কারণ পরমাণুর কেন্দ্রে যতটি প্রোটন সংখ্যা থাকে ততটি নিউট্রন সংখ্যা, অর্থাৎ ততটি ইলেকট্রন সংখ্যা থাকে, সেই জন্য পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। তাহলে এমসিকিউর মধ্যে আসতে পারে পরমাণুর কেন্দ্রে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান, অর্থাৎ 2 নম্বর স্বীকার্য থেকে। 2 নম্বর স্বীকার্যের জন্য কোনটি প্রযোজ্য, প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান। ঠিক আছে, সেই জন্য পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। 3 নম্বরটা হচ্ছে একে সৌর মডেল বলা হয়, পরমাণুর ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস এবং ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণজনিত কেন্দ্রমুখী বল, শুধু ইলেকট্রনের কেন্দ্র বহির্মুখী বল পরস্পর সমান। এটাই হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য। তাহলে আজকে এটুকু থাক, আমরা পরবর্তী ক্লাসে আরও বোর পরমাণু মডেল এবং অন্যান্য টপিক নিয়ে জানব।